দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তখন আমার আব্বার একটু প্যারালিসিস দেখা দেয়। তো বাবা চাকরিটা ছাইড়া দেয়। বাবা চাকরি ছাইড়া দেওয়ার পরে বাবা রিটায়ার্ডে বাসায় চলে আসে। তো আমার বড় ভাই বিয়ে করে, মেজো ভাই বিয়ে করে। তো ওরা ঢাকাতে, ভাই বড় ভাইটা ব্যবসা করে আর মেজো ভাইটা সরকারি চাকরি করে। বাবা যেখানে করতো সেখানেই করে। তো আমি ছোটবেলায় দেখতাম কি, মানে অভাবের সংসার ছিল, তো ভাইয়েরা বেশি টাকা পয়সা দিত না, বাবা রিটায়ার্ড পারসেন। আম্মা না আমাকে আর আমার ছোট বোনটাকে না কথায় কথা অনেক মারতো, মানে এত মারতো বলার মতন না, অনেক মারতো। তো আমরা স্কুলে পড়তাম, দুই বোন স্কুলে যাতায়াত আসতাম যেতাম, আমাদেরকে কোনো কোচিং এ দিত না, বা ভালো একটা জামা কাপড় পরে যাব, মানে মানে ভালো কাপড় চোপড়ও পরতে পারি নাই, ভালো খাইতেও পারি নাই। এরকম করতে করতে যখন আমি ক্লাস 7-এ উঠি, ক্লাস 7 ওঠার পরে আমি তখন অনেক ছোট, নাবালিকা বললেই চলে। তখন আমারে বিয়ে দিয়ে দেয়, বাসার কাছে আমারে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দিয়ে দিলে আমি বিয়ে 7 মাস পরে সাবালিকা হই। মানে প্রথম সাবালিকাতেই আমার পেটে বেবি চলে আসে কনসেপ্ট করে। তো আমি তো ছোট ছিলাম, হাজব্যান্ড ওয়াইফের যে একটা ফিজিক্যাল রিলেশন, এটাও বুঝতাম না। ওইটা নিয়ে মানে আমার হাজব্যান্ডের সাথে আমার মিলমিশ হইতো না, মানে ঝগড়া হইতো। তা আমি ভাবতাম কি যে হাজব্যান্ড ওয়াইফ মানে একটা বন্ধুত্ব, এই সেই এরকম ভাবতাম আর কি। যে ছবিতে দেখি না, মানে বাসর রাতে নায়ক নায়িকা গান করে, ওরকম ভাবতাম যে একটা ফিজিক্যাল রিলেশন, এটা ভাবতাম না। ওইটা নিয়ে আমাদের সাথে প্রায় ঝগড়া হইতো। তো এরকম ঝগড়া, মানে আমি যে বাচ্চা কনসেপ্ট করছি আমি বলতেও পারি না। তখন আমার বেবিটা 3 মাসের পেটে, আমি অসুস্থ হয়ে যাই। আমার ডাক্তার দেখালে ডাক্তাররা বলে কি যে মেয়ে তো কনসেপ্ট করছে, ওর বয়স কত? তো আমার শ্বশুর বলে কি যে ক্লাস 7-এ পড়তো, মনে হয় 13 বছর বয়স, এরকম বলে। বলার পরে ওনাদেরকে মানে ডাক্তাররা অনেক বাজে বাজে কথা বলে যে আজকালের মানুষ এত বদমাইশি কি করে, এত ছোট মানুষ বিয়ে দেয়। বলে কি আমার ছেলেও তো ছোট। পরে আমি মানে বাচ্চা যখন 5 মাস, তখন ওই যে বললাম না আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ইয়ে হইতো, মানে মিলমিশ হইতো না। আর বলতো কি যে বাবার বাড়ি থেকে কিছু দেন। আমার বাবা মা তো অনেক গরিব, কি দিয়ে দিবে, বাবার বাড়ি থেকে কিছু দেয় না, কিছু দিতে পারে না, এই সেই, মানে ওগুলা নিয়ে উনিও দেখি কি আমার গায়ে হাত উঠায়, এই সেই। পরে এক সময় আমার বাপের বাড়িতে পাঠাই দেয়া, ডিভোর্স লেটার পাঠাই দেয়া কয়েক মাস পরে। আমার বাচ্চাটা যেদিন হবে তার 17-18 দিন আগেই আমার ডিভোর্স পাঠাই দেয়। ডিভোর্স পাঠাই দিলে তো আমার বাচ্চা হয়। বাচ্চা হয় মানে আল্লাহর রহমত কি, বাচ্চাটা নর্মালি হয়। বাচ্চা নর্মালি হয়। তো বাচ্চাটা এখন তো, আগে তো 1 পেট ছিলাম, এখন তো 2 পেট হয়েছে, এখন তো আর একটা খরচ। তখন যখন আমার বাচ্চাটা হয়, আমার আম্মা ছোটবেলায় আমার যাই শাসন করতো, আমার বাচ্চাটার অনেক আদর করে, বাচ্চাটার অনেক আদর করে দেখাশোনা করে। তো বাচ্চাটার যখন 8 মাস বয়স হয়েছে, তখন সংসারের অভাবের কারণে আমি ভাইদের কাছে ঢাকাতে চলে আসি যে আমি একটা চাকরি করব, গার্মেন্টসে চাকরি নেব, চাকরি নিয়ে আবার খাবো। বাচ্চাটা রেখা আমার আম্মার কাছে রেখা আমি গার্মেন্টসে চলে আসি। তো আসলে আমার আম্মা আমাদেরকে পছন্দ করতো না কবে থেকে আমার বলি। আমার বড় ভাই বিয়ে করছে, আমার বড় ভাবি যেটা বলে এটাই শুনে। বড় ভাবির অনেক আদর করে, আমাদের থেকেও বেশি আদর করতো আমার আম্মা। তো আমি তো বড় ভাবির কাছে আসি, আসার পরে দেখি কি যে এক ভাই সরকারি চাকরি করে, আরেক ভাই বিজনেস করে। ওদের সংসার খুব ভালোই চলে, ওরা ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, মানে খুব ভালোভাবে থাকে, কিন্তু বাবা মারে টাকা দেয় না। তখন আমি একটা গার্মেন্টসে চাকরি নেই, ফিনিশিং কোয়ালিটি হিসাবে বেতন ভালোই ধরছে, ভালোই ধরছে। তখন এখানে গার্মেন্টসে চাকরি করি। সারাটা দিন বাচ্চার জন্য মন খারাপ হয়ে থাকে, মানে কিরকম জানি মনটা অনেক খারাপ হয়ে থাকে। একটা বাচ্চা রেখে আসলে যেরকম লাগে, একটা এরকমই লাগে। পরে আমি বেতন পাই, বেতন পাইলে আমার ভাবিরা বেতনের টাকাটা নিয়ে নেয়। তাই আমি বলি কি যে আব্বা আম্মারে কিছু টাকা দেন না,
আমার বেতনের টাকাটা নিয়ে নেন, আমার খাওয়ানোর টাকাটা রেখা বাদ বাকি টাকাটা আব্বা আম্মারে দেন না। আমার ছোট বোন শুদ্ধ ওরা থাকে, ভালো চলতে পারবে, খাইতে পারবে। যখন দেখছে যে আমি গার্মেন্টসে চাকরি নিয়েছি, ভালো বেতন পাই, তখন আমার ছোট বোনটার আমার ভাবি লেখাপড়া ছাইড়া দিয়া, ছোট বোনটা তখন ক্লাস 5-এ পরে বলে পড়ালেখা করতে হবে না, তখন ছোট বোনটার আইনাও গার্মেন্টসে লাগাই দেয়, হয় অনেক ছোট ছিল তো গার্মেন্টসে লাগাই দেয়। তো দুইজনে গার্মেন্টসে কাজ করি, মানে একটা টাকাও বাড়িতে আম্মারে দিতে দেন না। বাচ্চাদের দুধ খাবে, মানে আলগা খাইতে হয়, তো আলগা দুধ খাবে, মায়ের বুকের দুধ নাই, মা চলে আসছে ঢাকা, তো আলগা দুধ খাবে, ওই দুধের টাকাটাও দিতে চায় না ভাবি, মানে অনেক কষ্ট দেয়। আর আমি যদি একটু ভালো কাপড় চোপড় পরি গার্মেন্টসে যাব, তখন আমার নিয়ে টিটকারি করে, বলে কি বাবা চোখ ফুটে গেছে, ভালো কাপড় পরে যায়, তখন ভাবিদের ছিঁড়া কাপড় চোপড় গুলা ভাবিরা যেগুলো না পরবে ওগুলাই পরে যায়। তখন আমি গার্মেন্টসে কাজ শিখছি, মানে আমি সুপারভাইজারি করতে পারবো এরকম কাজ শিখে গেছি, কিন্তু আমি ভালো কাপড় চোপড়ের জন্য ভালো পোস্ট নিতে পারি না। ভালো ভালো পোস্টে গেলে তো ভালো কাপড় চোপড় লাগে। পরে আমি মানে ভাত খাইতে গেলেও মানে ওরা ভাত বাইরা দিবে, মানে ওরা যা পেট ভরুক আর না ভরুক ওরা যা দিবে তাই খাইতে হবে ভাবিরা। কিন্তু আমি এই টাকা দিয়ে দূরে থাকলে আমি ভালোভাবে খাইতেও পারি, পড়তেও পারি, বাবা মারও কিছু দিতে পারি। তো গার্মেন্টসে একটা মেয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম যে আমার এরকম এরকম খাইতে কষ্ট দেয়, পড়তে কষ্ট দেয়, আমি ছিঁড়া কাপড় পরে আসি, এগুলো ভাবিদের পুরোনো কাপড়, পুরোনো জুতা। একদিন এক জোড়া জুতা ছিঁড়া গেছে, তা আমি 2 দিন জুতা ছাড়া গার্মেন্টসে গেছি খালি পায়ে। পরে আমার এক জোড়া পঞ্চ কিনা দিছে, পরে পঞ্চ পাই দিয়ে গেছে, এরকম কষ্ট করছে। তো লাস্টে ওই মেয়ে বললো কি যে তুমি আলাদা থাকো, বাবা মারও কিছু টাকা দিতে পারবা, তোমার বাচ্চাও দুধ খাইতে পারবে টাকা টাকা দিতে পারলে। লাস্ট টাইম ওই মেয়ের সাথে, মেয়েরা যে থাকে মেসে, মেসে চলে যায়। তো মেসে না একটা মহিলা আসতো কয়েকদিন পরে পরে, ও মেয়েদের সাথে কথা বলতো, কেন আসতো বুঝি না, আমি নতুন গেছি তো। তো মহিলারা বলে কি যে আপু আপনি কি করেন, বলে কি আমি একটা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে না অনেক ভালো বেতন দেয়। তো দেখতাম কি মহিলা অনেক ভালো কাপড় চোপড়, দামি শাড়ি টাড়ি পরে, অনেক মানে অনেক খরচ পাতি করে এই সেই। তা আমি ভাবি কি যে মহিলা যদি আমার একটা চাকরি দিয়ে দিত, ওই গার্মেন্টসে হয়তো বেতন ভালো, আমি তো কিছু কাজ শিখছি, তো মহিলা আমার একটা চাকরি দিয়ে দিলে আমি তো এরকম চলতে পারতাম। তা আমি বলি কি যে আপু আপনি যে গার্মেন্টসে চাকরি করেন ওখানে লোক নেয় না? হ্যাঁ সময় হইলে বলবো। মানে উনি আর কি বলতো যে উনি ভালো চাকরি করে, এগুলা বইলা বইলা মানে বলতো না যে চাকরি দিয়া দিব, মানে আমাদেরই বলতে হয়েছে আর কি যে আমার একটা চাকরি দিয়ে দেবেন। পরে একদিন বলে কি যে তোমার জন্য একটা ভালো চাকরি ঠিক করছি, তুমি আসো। গুলশান কারে বলে, বনানী কারে বলে আমি চিনি না, কোনটা কোন এলাকা আমি বুঝিও না, আমি তো গাজীপুরে বড় হয়েছি। পরে এই কথা বলার পরে উনি গুলশানে নিয়ে যায়, গুলশানে একটা হাউসে নিয়ে যায়, যায় ওইখানে দারোয়ান কলিং বিল টিপলে দারোয়ান এসে গেট খুলে দেয়, গেট খুলে দিলে ওইখানে একটা বাসা। তাই আমি বলি কি এটা নাকি গার্মেন্টসে দিবেন, এখানে তো একটা বাসা, বলি কি এটা মালিকের বাসা, তো এখানে তোমার ভালো লাগলে উনি ভালো চাকরি দিয়ে দিবে। তো আমি বলে গার্মেন্টসের ইন্টারভিউ নিলে বাসায় কেন, বলে আমার পরিচিত তো, বাসায় অসুবিধা নেই ঢুকো। পরে বাসায় ঢুকলাম, ঢুকার পরে উনি বলে কি আমি চলে যাই। তো উনি চলে গেছে, দেখি আরো 7-8টা মেয়ে আছে, তো ভাবছি করো মানে আমার মতন চাকরি নিতে আসছে। তো মেয়েরা বলে কি যে তোমার মানে আমার চাল চলন একরকম, ওরা অনেক সাজুগুজু করে। পরে ও ইশারা দিয়ে একজন আরেকজনের সাথে মেয়েরা কি জানি বলতেছে, আমি বুঝিও না। পরে মহিলা করলো কি আলমারি থেকে, মহিলার মেয়ে মেয়ে ছিল, মহিলার নিজের মেয়ে, ওই মেয়েটার অনেক দামি দামি জামা কাপড় ছিল, ওগুলা নামাই দিছে, আমার এগুলা পড়তে বলতেছে। তাই আমি বলছি আমার তো জামা কাপড় আছে ব্যাগে, আমার গুলাই আমি পরবো, আমি এত দামি জামা কাপড় পরবো কেন? ওইখানে থাকলে ভালো জামা কাপড় পরবা, নাইলে টাকা পয়সার মুখ দেখবা কিভাবে? পরে এই কথা বলার পরে আমি ওনার জামা কাপড় গুলা পরছি, পরার পরে কারে কারে জানে ফোন দেয়, কি কি জানে বলে, কাছেও যায় না, তেমন একটা বুঝিও না। তো ওনার ঘরে একটা কাজের বুয়া ছিল, কাজের বুয়াটা আমার বলতেছে, বলে কি তোমারে কি বলে আনছে, আমি বলছি কারণ আমি চাকরি করব, আমার বস আসবে, বসের সাথে দেখা করবো, এই জন্য আমার জামা কাপড় পরতে বলছে।
পরে সন্ধ্যার পর একটা লোক আসছে, আসার পরে তো ওই ওই বাসার মালিক আপুটা বলে কি, যাও তোমার বস আসছে, বসের সাথে কথা বলো। তো মানুষ আসছে, মানুষ আসলে তো মানুষের বাসায় সোফায় বসে, ড্রয়িং রুমে বসে, উনি বেডরুমে ঢুকছে। তা আমি সোফায় বসে রয়েছি, আমি বলছি উনি সোফার মধ্যে আসলে, এখানে ড্রয়িং রুমে আসলে ড্রয়িং রুমে কথা বলবো। পরে বলে কি, আর যাও না, আমাদের পরিচিত লোক, ওই ঘরে যাই কথা বলো। পরে ওই রুমে ঢুকছি, ওই বসের সালাম দেওয়ার রুমে ঢুকছি। ঢুকে আমি আগে আগে বলতেছি কি, যে আপনার এটা কি গার্মেন্টস ফ্যাক্টরি? আপনি কি গার্মেন্টসে চাকরি দিবেন আমারে, নাকি অন্য ফ্যাক্টরি? পরে উনি বলে কি, যে আমি তোমার চাকরি দিব গার্মেন্টস ফ্যাক্টরি? মানে উনি এটা বলার পরে কতক্ষণ চুপ করে রইলো। চুপ করে থাকার পরে তো উনি বলতেছে, তুমি কবে আসছো এই জায়গায়? আমি বলছি আজকে আসছি। পরে আমি এমনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একবেলা নামাজও কাজা করতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আল্লাহর কাছে বলতাম, আমার একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মান ইজ্জত তোমার কাছে সইপা দিছি, আল্লাহ তুমি আমার মান ইজ্জত দেখো। ওই বাসা যাইও নামাজ পড়ছি, পড়ে বলছি কি, আল্লাহ আমার মান ইজ্জত সম্মান তোমার কাছে আমি সইপা দিছি, আমার জীবনে যেন আমার ইজ্জত না খুয়ায়, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জত দেখো। এই কথা বলার পর এগুলোই বলতাম নামাজ পড়া। আমি অনেক ছোটবেলা থেকে নামাজ পড়ি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি কোরআন শরীফ খতম দিয়েছিলাম। পরে ওই লোকটা না অনেকক্ষণ চুপ করে রইল, চুপ করে থাকা। তো লোকটা বলতেছে কি, যে বাবা আমি তোমার চাকরিও দিব না, কিছু না, আচ্ছা তুমি দাঁড়াও এখানে, তো তুমি অনেক বিপদে পড়ে যাবা, দেখি আমি তোমার বাইরে নেওয়ার ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে ওই মহিলারা বললো কি, যে আপু আমার তো বাসায় আনিজি লাগতেছে, আমি অন্য জায়গায় পরে নিয়ে যাই। তো না না, ও নতুন আসছে, ওরে নিয়ে যাওয়া যাবে না। আপনি আমার বিশ্বাস করেন, আমি অন্য জায়গায় নিয়ে যাই। আর ওই লোকের সাথে, ওই লোক এমন লোক, ওই লোকের সাথে মানে তর্কও করে না মহিলা। পরে ওই লোক দেখলাম বললে কি, না আপনার কত লাগবে আজকে, এই কথা বললাম। ওই আপুরে না 40,000 টাকা দিছে। 40,000 টাকা দিছে, বলে কি আমি ওর বাইরে নিয়ে যাই, আপনি টাকাটা রাখেন, বাইরে যাব। পরে এই কথা বললাম। ওনার একটা খুব দামি গাড়ি ছিল, তো আমার বাসার থেকে বের করে গাড়িতে উঠাইছে। উঠে তো যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ওই জায়গার সামনে গেল, যাইয়া বলে কি, যে অবুঝ মানুষের ইজ্জত নষ্ট করলে ওই জায়গায় আল্লাহর গজব পড়ে। তোমার আমি বাঁচাই দিছি, তোমার ওরা আটকে রাখতো, অনেক খারাপ কিছু ঘটতো তোমার সাথে। তো আমার বেশ কিছু টাকা পয়সা দিছে, যে তুমি চলে যাও তোমার বাসায়। পরে আমি বাসায় চলে আসছি। চলে আসার পরে ওই দিনে চলে আসছি। তা আমি যে ছোটবেলা থেকে নামাজ পড়ি, আর বাচ্চা হওয়ার পরে ঢাকাতে এসে গার্মেন্টসে চাকরি দিছি, আমি যে আমার আল্লাহর কাছে আমার মান ইজ্জত ছয়পা দেই, হয়তো আল্লাহ আমার মান ইজ্জত রাখে ওই জায়গা থেকে নিয়ে আসছে। যে কিছু না বোঝে তার জন্য তো আল্লাহ আছে। তো বাসায় গেছি, পরে মেয়েরা বলে কি, এই তুমি কই গেছিলা, এই সেই এগুলো বলতেছে, তোমার চুল রিবন্ডিং করে দিছে কে? আমি মেয়ে, গার্মেন্টসের মেয়েগুলা। পরে আমি বলছি কি, যে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তো এগুলা কিছু না, চুপ থাকো তো। পরে যে আপুটা দিয়ে আসছিল আমার ওই বাসায়, ওই আপুর বাসায় আমি চিনি। ওই আপুর বাসায় একদিন আমার নিয়ে আসছিল। পরে ওই বাসায় গেছি, যাই আমি আপুরে বলি কি, এই আপনি আমার কোন জায়গায় দিয়েছিলেন, ওই জায়গা তো আমার অনেক খারাপ কিছু ঘটতো আমার সাথে। পরে দেখি ওই আপু কারে কারে জানি ফোন দিল, ফোন দেওয়ার পরে ছেলে পেলে অনেক জড়ো হয়েছে। তো এখানে তো আমার ভয় পাইছি, ভয় পাই না, ওই আপুরে না বলে না, আমি পালাইয়া চলে আসছি এখান থেকে। পালাইয়া চলে আসছি। আমি এই ঘটনা আজ পর্যন্ত কারোর সাথে বলি নাই। আমি এই ঘটনাটা আজকেই বললাম। ওই ঘটনা কেউ জানে না আমার লাইফে, যে এই ঘটনাটা ঘটে গেছে কেউ জানে না। তখন আমি মনে মনে চিন্তা করলাম, যে দূর ভাইদের কাছে ছিলাম, ভালো ছিলাম, আমি আলাদা হয়েছি, আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হইতো, আমি আবার ভাইদের কাছে ফিরে যাব। আমি যখন বাসা থেকে বের হয়ে, আমার 2 ভাই তো তখন একসাথে ছিল, এখন 2 ভাই না 2 জায়গায় বাসা নিছে। মানে দুইজনের 2 বউ হয়তো বনে না, 2 জায়গায় বাসা নিছে। এক বাসায় এক ভাই থাকে যায় খিলক্ষেতের দিকে, আর এক ভাই আগের জায়গায় থাকে। ওই ভাইটা খিলক্ষেতের দিকে চলে গেছে। তো আমি মেজো ভাইটার কাছে গেছি, যাই বলি কি, যে ভাইয়া আমি তোমার আশেপাশেই থাকবো, আমি এখানে থেকেই চাকরি করব। তো
ওই ভাইয়ের এখানে যে আমি বাসা নিব, ভাইয়ের এখানে থাকবো, তো আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওই মেয়ে আমি বাসা নিব। পরে ওই মেয়ে, ভাই বলে কি যে আমাদের পাশের রুমটা খালি আছে, ওই রুমে ওই মেয়ের নিয়ে তুই বাসা নে। পরে ওই মেয়ের নিয়ে আমি পাশের রুমে বাসা নিছি। তো আগে ওই যে মহিলা যেরকম একটা বাসায় আমার রাইখে আসছিল, তো ভাইয়ের বাসার পিছনে এরকম আর একটা বাসা আছে। তো এই বাসার মানে আমরা তো গার্মেন্টসে আসি যাই, মাঝে মাঝে 5টার সময় ছুটি হয়, মাঝে মাঝে শুক্রবারে সারাদিনে ছুটি থাকে। তো মহিলা না খালি আমরা দুইটা মেয়ে, ওই মেয়েটা আনমেরিড আর আমার একটা বাচ্চা আছে। তারপর আমার ওই মেয়েটার থেকে অনেক ছোট দেখা যায়, মানে কেউ ভাবতেই পারে না আমার যে বাচ্চা আছে। আমার যখন বাচ্চা হয়েছে তখন তো আমার 15 বছর। পরে ওই দুইজনের সাথে অনেক কথা বলে মহিলা, বলে আমাদের বাসায় আসো, চা খাইয়া যাও। পরে ডাকে, পরে মহিলার বাসায় যাইতাম, চা খাইতাম। মহিলা জানি কি বলতে চায় আবার থাইমা যায়, বলে গার্মেন্টসে কত কষ্ট, মানুষ এই যুগে এত কষ্ট করে নাকি, সোজা পথে কত টাকা পয়সার অভাব আছে নাকি, এরকম বলে, আর কিছু বলে না। তো ওই মহিলার কথাগুলো শুনে না মানে আমার সন্দেহ হয়। একবার তো আল্লাহ বাঁচাই আনছে, আমি তো একটু হইলেও কিছু বুঝছি। তো আমার সাথের মেয়েটার বলি কি যে ওই মহিলা মনে হয় খারাপ, ওই মহিলার বাসায় যাবো না, মহিলা ডাকলে মাকে আর যাবো না। পরে মহিলা ডাকলে আর ওই মহিলার বাসায় আমরা আর যাই না। না গেলে ওই বাসাটা, আমরা যে বাসাটা ভাড়া থাকতাম, এই বাসাটা টিন শেড বাসা ছিল। তো একদিন রাত্রে 7-8টা ছেলে মানে ওই বাসার ওয়াল টপকায়া, দুইটা ছেলে ভিতরে ঢুকা বাসার ওয়াল টপকায়া মেন গেট খুলে দিছে। বলে কি এই বাসা না দুইটা মেয়ে থাকে, ওই মেয়েগুলা কই। পরে মানে আমাদেরকে খোঁজাখুঁজি করতেছে আমরা কোন রুমে থাকি। তো একজন ভাড়াটি আছে না, ওই মেয়েরা আমারে বাসার পিছনের দরজা দিয়ে বের করে ওদের রুমে না কারের উপর আমাদেরকে লুকিয়ে রাখছে। বলে কি মেয়ে দুইটা তো আজকে আসেনি গার্মেন্টস থেকে, এসে না আসছে এই বাসায়, আমরা দেখছি, আমরা ফলো করতেছি অনেক আগে থেকে। বলে সবাই ঘরে খুঁজতেছে, ওদের হাতে পিস্তল টিস্তল ছিল। ওই ছেলেগুলো হয়তো ওই মহিলার বাসায় যাতায়াত ছিল ওই ছেলেগুলার। পরে ওই ছেলেগুলা ওই মহিলার বাসা মানে আমাদেরকে খুঁজে না কারের উপরে পায় না, চুলের মুঠি ধরে ধরে কারের থেকে নামায়া খিলক্ষেত এলাকায়। তো তখন তো এত কিছু ছিল না, মানে ক্ষেত জমিন, তারপর পুকুরের মতন গাছপালা ছিল সাইডে সাইডে। মেন রোড থেকে বেশি ভিতরেও না বাসাটা। দুইজনরে নিয়ে আসতেছে। তো আমি তো মনে মনে বললি যে আল্লাহ, ইজ্জতের মালিক তুই, আল্লাহ ইজ্জত রাখো তুমি, আল্লাহ হয়তো মাইরা ফেলবে নাইলে বাঁচবো, একটা কিছু করো আল্লাহ। ওদের সাথে সাথে আমি স্বাভাবিক ভাবে হাঁটতেছি, আর ওই মেয়েটা না জোরাজুরি করতেছে, ওই মেয়েটা মানে যাবে না, বাঁচাও এগুলা বলতেছে, মেয়ের মুখে চাইপা ধরে, এই করে সে করে। আমি সাধারণ ভাবে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার সাথে একটু জোরাজুরি করে না, আমি তেমনি হাঁটতেছি। তা হাঁটতে হাঁটতে না ছেলেদের থেকে পিছনে চলে আসে, পিছনে চলে মানে ছেলেদের পিছন থেকে একটা দৌড় দিয়ে এক দৌড়ে মেন রোডে উঠি, মানে ওই ছেলেগুলো আমার দৌড়ায়। পোলাপান মারছে, আমি খুব তাড়াতাড়ি দৌড়ে মেন রোডে উঠি। তা ছেলেগুলো যে আমার দৌড়ায়, আর আমি যে দৌড়ে মেন রোডে উঠতেছি, তখন হয়তো রাত 10:30 11টা এরকম বাজে। তো এক লোক মানে বাইক দিয়ে আসতেছে, ওই লোক দূর থেকে দেখছে যে একটা মেয়ের ছেলেগুলো দৌড়ায়, ওই বাইকটা নিয়ে না মেন রোডে দাঁড়াইয়া। পরে আমি মেন রোডে আসি, বলে এই মেয়ে তুমি বাইকে উঠো। পরে আমি বাইকে উঠছি, ছেলেগুলো তো আমার একটুর জন্য ধরতে পারে নাই। বাইকে ওঠার পরে ওই লোকটা আছে মানে ছবিতে দেখায় না নায়ক কিভাবে নায়িকার না বাইক দিয়া পালায়, ঠিক ওরকম করে এখন যে জায়গায় ব্রিজটা হয়েছে খিলক্ষেত এলাকায়, ওই জায়গা পর্যন্ত আসলে দেখি কি একটা পুলিশের গাড়ি কি আমাদেরকে যখন উঠাইয়া নিয়ে আসছে ওই বাসা থেকে, তখন বাড়িওয়ালারা কে কে জানি মিল্লা পুলিশে ফোন করছে যে দুইটা মেয়ের উঠাইয়া জানি কই নিয়ে গেছে। ওই গাড়ি দিয়ে পুলিশ আসছে, আমাদেরকে বিশ্রাইতে আসছে পুলিশ। সাইডের দিকে মানুষ খুঁজতেছে, দেখতেছি। পরে পুলিশের গাড়ি দেখা আমি এমন জোরে চিল্লান দিছি, আমাকে ভাই বাঁচান বাঁচান। ওরা আমার ধরে নিয়ে যেত, দৌড়ান দিছে বাঁচান বলে। ওই মেয়েটা, ওই পুলিশে বলতেছে যে আর একটা মেয়ে ছিল, আমরা তো ফোন পাইছি আর একটা মেয়ে ছিল, ওই মেয়েটা কোথায়। পরে আমি দেখাই যে ওই যে ওই আম গাছটার নিচে,
পরে পুলিশ দৌড়ান দিছে, দৌড়ান দেওয়ার পরে 2জনকে ধরছে। এর মধ্যে ওই মেয়েটার ওই মেয়েটার সাথে একজনে খুব খারাপ কাজ কইরা ফেলছে, আরো 10-12 জন ছিল। একজন ছেলে মেয়েটার সাথে খারাপ কাজ করছে, আরেকজন ওই মেয়ের কাছে যাবে। ওই টাইমে ওই মেয়েটা না অনেক কাঁদতেছে, আনমেরিড মেয়ে তো অনেক কাঁদতেছে। পুলিশ ওই মেয়ের ওই জায়গা থেকে উদ্ধার করার দৌড়ে দুইজন আসামি ধরা থানায় নিয়ে যায়। আমার শুদ্ধা ওই মেয়েটারে আর ওই 2টা ছেলেরে নিয়ে থানায় চলে যায়। থানায় যাইয়া ওই ছেলেগুলারে মাইরা বলে কি যে তোদের সাথে কে কে ছিল, ওদের বাসা তো তোরা চিনস, একসাথে থাকস। তো রাত্র 3টার সময় ওই ছেলে 2টারে নিয়ে পুলিশ সবগুলা ছেলেরা বাসা থেকে ধইরা নিয়ে আসছে। আইনা এরপরে আমরা তো সকাল পর্যন্ত বসে রয়েছি। তো একটা পুলিশ বলে কি যে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করস, এখন দেখ কি মজা দেই। এ কথা বলে ওই ছেলেগুলার না অনেক মারতেছে, মানে এগুলার হয়তো রিমান্ডে নেয়া বলে না জানি কি মারতেছে পুলিশ একজন করে। বলে কি আর এরকম অসহায় মেয়েদের পিস নিবি? তোরা এই দেশের প্রেসিডেন্ট নাকি যে মেয়েদের সাথে এরকম করস? নারী নির্যাতন বাইর করে দেবে ওগুলা বইলা ছেলেগুলারে মারে। তো ওই ছেলেগুলার গার্জিয়ানরা মানে দূরের থেকে মানে অনেক চেষ্টা করতেছে ওদেরকে বার করার জন্য, এরকম আর কি বাইর করবে। তা আমরা 2টা মেয়ে তো বসে রয়েছি থানার মধ্যে। তো একটা পুলিশ এসে বলে কি যে মামুনি, ওদের মায়ের দেখা কি তোমাদের একটু ভাল লাগছে? তা আমরা বলি যে ভাল লাগছে ওদের মায়ের দেখা, আপনারা অনেক ভালো বিচার করেন। তো এগুলা বলার পরে মানে ওদেরকে অনেক মারছে, মানে ওদের মায়ের দিকে আমরা ভয় পেয়ে গেছিলাম। পরে ওদেরকে কোর্টে চালান করে দেয়। তো যে লোকটা আমার বাইক দিয়া মেন রোডের থেকে মানে ছেলের হাত থেকে বাঁচাইছে, ওই লোকটাও থানায় গেছে পরের দিন। বলে কি দেখো তোমাদেরকে এইভাবে বাঁচাইলাম, আর দেখো আল্লাহ আছে, আল্লাহ মানুষের মারে না। হ্যাঁ, এই কথা বলার পরে ওই মহিলার বাসায় একটা লোক, যে মহিলা মানে বাসার পিছনে যে মহিলাটা মানে আমাদেরকে পটাইতো আর কি, ওই মহিলার বাসায় মানে একটা লোক যাতায়াত করতো। ওই লোকটাও বলে কি যে ওরা খারাপ, এই সে আল্লাহ মেয়েগুলারে বাঁচাইছে, এই সে। পরে আমার সাথে যে মেয়েটা, এই মেয়েটা বলে কি আল্লাহ বাঁচাইলো কেমনে? আল্লাহ তো আমার ইজ্জত নষ্ট করে ফেলছে, আমার এই জীবন রেখা লাভ আছে নাকি? তা আমি মেয়েটারে বললি কি যে যা হয়েছে তোর তো নিজের জন্য হয় না, নিজের ইচ্ছায় তো আর কিছু করস নাই, তুই আত্মহত্যা করবি কেন, মরবি কেন? ওদেরই গুনাহ হবে, তোর কিছু হবে না। এরকম বইলা না ওরা বুঝাইতেছে। পরে 7-8 দিন গার্মেন্টসে যায় না, এই ঘটনাটা পত্রিকাতেও উঠছিল। পরে ছেলেদের জেল হয়ে গেলে পরে বাইক দিয়ে যে আমারে যে বাঁচাইছে উনি বলে কি আমাদের বাসা কোথায়, এই সে। পরে বাসা ওই লোকটা যেহেতু আমাদেরকে বাঁচাইছে, তো ওই লোকটার তো আমি ভরসা করতেই পারি। তা আমি বলছি এখানে আমাদের বাসা, এই সে। বলে কি এখানে থাকো না, একা একা থাকো, তোমাদের সমস্যা হবে। এরকম আমাদের সাথে অনেক কথা হয়। কথা হইতে হইতে মানে ওই লোকটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব হওয়ার পর আমাদের প্রেম ভালোবাসা হয়ে যায়। ওইখানে আমাদের সম্পর্ক প্রেম ভালোবাসা হয়ে যায়। তো ওই লোকটাও বলে কি যে আসলে আমি চাকরি করে খাই, আমার বাড়ি ঘর নাই, আমি ভাড়া থাকি, তো আমার তো কিছু নাই, তুমি কি আমার বিয়ে করবা? তা আমি বলছি যে চিন্তা করলাম যে আমার একটা বাচ্চা আছে। ওই লোকটাও বিয়ে করছিল, তো ওই লোকের ওয়াইফের বাচ্চা কাচ্চা হয় না, 9-10 বছর সংসার করার পর বাচ্চা হয় না দেখে ওনার ওয়াইফ চলে গেছে। চলে যাওয়ার পরে তো ওনার মানে ওই যে ওই বাসায় একটা লোক আসা যাওয়া করতো না, ওই লোকটাও তো মনে করেন আমারে ওই মামলাটার সময় মানে সহযোগিতা করতে আসতে চাইতেছে। তো যেই লোকটা মনে করেন আমার বাইক দিয়ে বাঁচাইছে, যার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, ওনারও চিনে ওই লোকটা। উনি যে লোকটা আমার বাইক দিয়ে বাঁচাইছে, উনি কারণ বাজারে
মানে কাঁচামালের ব্যবসা করতো, আর ওদের কাঁচামালের ব্যবসা করতো আর কি। পরে ভালোই টাকা পয়সা ইনকাম ছিল, বাড়িঘর কিচ্ছু নাই ওনার। এমনি আদম ব্যবসা করতো এক সময়, ওইখানে মনে হয় টাকা পয়সা মাইটে খেয়ে বাড়িঘর বিক্রি করে মনে হয় দেনা দোনা দিছে নাকি, জানি যে বাড়িঘর নাই। পরে আমারে ওই লোকটা, মানে ওই বাসা যে লোকটা আসতো ওই লোকটা গার্জিয়ান হইয়া ওই ছেলেটার সাথে আমার বিয়া দেয়। বিয়া দিলে তো আমার সাথে যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, ওই মেয়েটারও একটা ভালো জায়গায় বিয়ে হয়, মানে ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল। তা আমি বলছি তোর জীবনে যা ঘইটা গেছে কারো কাছে বলার দরকার নাই, আল্লাহ তো দেখছে। তো ওই মেয়েটাও কারোর সাথে কিছু বলে নাই। আমি আজকে মেয়েটার নাম বলতাম, হয়তো মেয়েটার হাজবেন্ড মেয়েটার ছাইড়া দিবে, এই জন্য নাম বললাম না। তো এই মেয়েটার যার সাথে বিয়ে হয়েছে ওই লোকটা ঢাকাতে বাড়ি আছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। ওই মেয়েটার অনেক ভালো বিয়েছে, ঢাকাতে বাড়ি ঘর আছে। পরে আমার বিয়ে হয়েছে, মানে যে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে, এটা হয়েছে 94-তে বিয়ে হয়েছে। 94-তে বিয়ে হয়েছে না, এরকমই 54, হয়তো 94-তে বিয়ে হয়েছে, আমার মনে নেই আসলে। তো ওনার সাথে আমি ঘর সংসার করতেছি, উনি বলে কি যে আমার তো বাচ্চা কাচ্চা হইতো না, এই সেই। আর মানে উনি আমার কাছে সত্য কথা বলে দিছে যে মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার আমার ওয়াইফ মারা গেছে, মারা যাওয়ার পর তো আমি বিয়ে করি নাই। মানে যে লোকটা ওই বাসা আসা যাওয়া করতো, আমি বলি কি ওনারে চিনো কিভাবে? ওরা তো অনেকেই চিনে, উনি আমার এই জায়গায় সেই জায়গায় নিয়ে যেত, ওইখানে ওইখানে নিয়ে যেত, মানে খারাপ জায়গায় নিয়ে যেত আর কি মেয়েদের সাথে মেশার জন্য। তো উনি কিছু ওই লোকটার কিছু টাকা পয়সা দিত আর কি নিয়ে গেলে। পরে ওই লোকটা বলে কি ওই লোকটা খারাপ, ওই লোকটার সাথে আর আমরা চলবো না, এই না সে না এগুলা বলতেছে। তো ওই লোক, মানে যারা জেলখানায় গেছে তারা তো বের হইছে, বের হইয়া তারা মনে আমাদেরকে খুঁজতেছে। তো কেমনে কেমনে জানি খবর পায় যে আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড এই কারণ বাজারে কাঁচামালের ব্যবসা করে। ওগুলা খবর পাওয়ার পরে তো একদিন করে কি, যেদিন মানে আমি একদিন বাসা চেঞ্জ করি, যে আমি বাসা চেঞ্জ করে আমি নতুন একটা বাসায় যাই। তারপর আমার হাজবেন্ড আর আমি বাসা চেঞ্জ করি। বাসা চেঞ্জ করার পরের দিন আমার হাজবেন্ড বাজারে যায়, বলে কি যে বাজার করে আসি। তো পরের দিন দুপুরবেলা বাজারে যায়, উনি আর বাজার থেকে ফিরে না। আমি চিন্তা করি এদিক সেদিকে খুঁজি, ওনার মোবাইলও বাজে না, তখন মোবাইল অনেক কম। এটা হচ্ছে মানে 99-এ আমার, সরি আমার পিছনের কথাটা ভুলে গেছিলাম, আমার হাজবেন্ডের সংসার করি, আমার 99-এ আমার একটা ছেলে হয়, এই হাজবেন্ডের ঘরে আমার একটা ছেলে হয়। তো আমার ছেলেটা অনেক ছোট, 99-এ ছেলে হয়। মানে 2000 সনে আমার হাজবেন্ডকে নিয়ে, বাচ্চাটা ছোট, বাচ্চাটার মনে 7-8 মাস বয়স এরকম টাইপের। তো আমি বাসা চেঞ্জ করি, ভ্যান গাড়ি দিয়ে মাল টাল নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরের দিন আমার হাজবেন্ড বাজারে যায়, বাজার থেকে আর আসে না, সারা বিকাল হয়ে যায়, হাজবেন্ড আসে না, সন্ধ্যা হয়ে যায়, হাজবেন্ড আসে না। আমার তো কেউ থাইকেও নাই, আমার তো একটা মাথার ছাতি, গাছের ছায়া, উনি না আসলে তো আমার কাছে অনেক খারাপ লাগে। তো সারাটা রাত্র বৈশাখ কাটাই যে আমার হাজবেন্ড আসে না। পরের দিন সকাল ভোরবেলা ওই যে ভ্যান গাড়ি দিয়ে বাসা চেঞ্জ করছি না, ওই ভ্যান গাড়িওয়ালা আমার হাজবেন্ডে দেখে কি রাস্তায় মানে মারা গেছে, এরকম ভাবে পড়ে রয়েছে, তার শরীরে অনেক মায়ের দাগ, কেউ মারলো না অ্যাক্সিডেন্ট করলো বোঝা যাচ্ছে না এরকম। পরে আমার হাজবেন্ড ওই ভ্যান গাড়িওয়ালা দেখে বলে কি লোকের তো বাসা চেঞ্জ করছি, লোকের বাসা তো চিনি। ওই লোকটাই ভ্যান গাড়ি চালাইতে চালাইতে আমার বাসার সামনে এসে জানলা দিয়ে রাখবে, মানে দোতলা বাসার নিচ তলায় থাকি। বলে কি আপু? আমি বলি হ্যাঁ। কে আপনি? বলে কি কালকে না আপনাদের বাসা পাল্টাইছি, আপনার হাজবেন্ড হয়তো মারা গেছে, আপনার হাজবেন্ডের লাশ দেখে আসছি। তা আমি ঘরে কাজ করতেছি, ঘরে যখন কাজ করি আমার শরীরে তো ওড়না থাকে না, ঘরে কেউ নাই। তো আমি ওরকম অবস্থায় বাচ্চাটারে বিছানায় রাখা
ওনা ছাড়ে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে সামনে কে জানি ছিল, রিক্সাওয়ালা না জানি দোকানদার, বলে কি আল্লাহ তোমার গায়ে তো ওন্না নাই। আমার তো হোশ নেই, ওন্না নাই, মানে ওনার শরীরের গামছাটা আমারে দেয় ঢিল মেরা। ওই গামছাটা পেয়েছে, দৌড়ে ওই জায়গায় যাই। আমার হাজবেন্ডের সারা শরীর হাতাইতেছি, পুরা শরীর নীল লাল রক্তের দাগ, মাইরের দাগ, হকি স্টিক দিয়ে মারছে তারে। পরে দেখি কি দম নাই, পরে হাতটাতে ধরলাম, দুইটা দেখি কি হাতে শিরা বাজায়। বলছি কি আমার হাজবেন্ড আছে, বাইচে আছে, আমার হাজবেন্ড মরে নাই। আমার হাজবেন্ড মরলে আমি স্বপ্নেই দেখতাম, আমার হাজবেন্ড মরে নাই, আমার হাজবেন্ড বাইচে আছে। সবাই বলে মারা গেছে, আমি বলছি মারা যায় নাই। তখন এই কথা বলার পরে ওনারে এখান থেকে সবাই সরোয়ার্দী হাসপাতালে, পঙ্গু হাসপাতালে নিয়ে যায়, সরি সরোয়ার্দীর কাছে পঙ্গু হাসপাতাল নিয়ে যায়, নিয়ে ওখানে ভর্তি করে। ওনার অনেকদিন হুঁশ আসে না, অনেকদিন পরে 10-12 দিন পরে উনি একটু লড়াচড়া করতে পারে, হুঁশ আসে, মানে কিছু বলতে পারে না, কিছু মনে নেই, এত মারছে তারে কিচ্ছু মনে নেই। তুমি তো একা ইনকাম করতো, আমি ততটা চিকিৎসা করতে পারি নাই তখন। ওনারে নিয়ে এই অবস্থায় বাসায় আসি, তো কেউ কেউ বলে কি আল্লাহ ওই লোকটার মনে মাদ্রাজা নিলে ভালো হইতো। তো বাসায় আসি, বাসায় এসে উনি তো এখন বিছানায় পড়ে গেছে, আমার 2টা বাচ্চা, আমার হাজবেন্ড নিয়ে আমি কিভাবে চলবো। তো বললাম তো, মানে আমার বাচ্চাটারে আমার আম্মু অনেক আদর করতো। আমার ছোটবেলা মারলে কি হবে, আমার বড় বাচ্চাটার অনেক আদর করতো। মানে ওই বাচ্চার বাবা কোনোদিন দেখাশোনা করে নাই, কোনোদিন খবরও নেয় নাই। পরে ওই বাচ্চাটারে আমার আম্মুর কাছে রেখা, আমার দ্বিতীয় যে বাচ্চাটা হয় আমার, মানে দ্বিতীয় হাজবেন্ডের এখানে আইসা, এই বাচ্চার বয়স 7-8 মাস। তো বাচ্চা না, মানে একটু বুকের দুধের পাশাপাশি একটু শক্ত খাবারও শিখছে। আমার হাজবেন্ড বিছানায় শুয়ে থাকে, কিভাবে সংসার চালাবো। তো আমি আবার গার্মেন্টসে একটা চাকরি নিই। চাকরি নেওয়ার পরে তো আমার হাজবেন্ডের পাশে আমার বাচ্চাটারে শোয়া রেখা যায়, বাচ্চাটা শোয়া রাখি। শোয়া রাখলে পরে ফিটার বানাই দেওয়া যায়। পরে আমার হাজবেন্ড মানে খিদা লাগলে মানে ওর মুখে ফিটারটা দিতে পারে, আর বাচ্চা কানলে না মাথাটা দিয়ে আদর করতে পারে, হাত পা নাড়তে পারে না। তো এরকম করে মানে কুকুরের বাচ্চারা কুকুর যেরকম মুখ দিয়ে আদর করে, আমার হাজবেন্ড আমার বাচ্চাটার এইভাবে আদর করে, হাত পা দিয়ে তো করলে নিতে পারে না, কুকুরের বাচ্চার মতন করে আদর করে। তো গার্মেন্টসের থেকে সন্ধ্যার সময় আসলে দেখতাম এইভাবে আদর করে। তখন আমাদের ঘর ভাড়া দিয়া খাইতে পড়তে অনেক কষ্ট হইতো। পাতিলে যদি অল্প কটা ভাত থাকতো, তো আমি ভাবতাম কি আমার হাজবেন্ড তো ওষুধ খাবে, তো আমার হাজবেন্ডে বলতাম কি যে আমি ভাত খাইছি, ওই ভাতগুলো তুমি খাইয়া নিও। এই কথা বললে মানে আমি না খাইয়া গার্মেন্টসে চলে যেতাম। বাচ্চাটা বুকের দুধ খাইতো। আমি গার্মেন্টসে গেলে যেহেতু অনেক টাইম বাচ্চারা বুকের দুধ খাইতাম না, এদিক দিয়ে আমারও কষ্ট হইতো। তারপর বাচ্চাটাও কষ্ট পেতো। একটা মা যদি বুকের দুধ না খাওয়ায়, তার বুকে অনেক ব্যথা করে, যন্ত্রণা করে এবং জ্বরও এসে পড়ে। তো এরকম করে বাচ্চারে দুধ ছাড়া করছি। এখন আমি গার্মেন্টসে কাজ করি, ছোটখাটো একটা বাসায় থাকি। এরকম করতে করতে হাজবেন্ড নিয়ে এরকম চলি। মানে আমার ছোট বোনটার বিয়ে হয়, ভাইয়েরা তো জীবনেও কিছু দেয় না, মানে আমার ছোট বোনটা যখন যা পারে তাই হেল্প করে। এরকম করতে করতে আমার মানে আমার হাজবেন্ডের সাথে মানে উনি কোনো মানে 5টা বছর আমি ভালোভাবে সংসার করছি। তারপরে মানে সন্ত্রাস, আমার হাজবেন্ডে মারার পর আমাদের আর কোনো ফিজিক্যাল রিলেশন নাই। তো হঠাৎ করে উনি 2000 সনে মারছে আমার হাজবেন্ডে। তো 2006 উনি একটু একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে নিজের মানে যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসতেই হয়, আসবেই যেই হোক, মানে ভুলে হোক যেভাবে হোক আমি আবার কনসেপ্ট করি। তখন আমি কান্নাকাটি করি যে আমি 2টা বাচ্চা নিয়ে চলতে পারি না, আমার আবার এই অবস্থা। পরে ডাক্তারের কাছে বলছি, ডাক্তার বলে কি যে আল্লাহ যারা দুনিয়াতে পাঠায় সে আসবে, তার রিজিক দিয়ে পাঠায়, তুমি আর খবরদারি করে না। তো আমার হাজবেন্ড যখন একটু
করতে পারে, মানে এরকম সুস্থ হয়েছে, উনি ক্রেজ নিয়ে হাঁটতে হয়, মানে ক্রেজ লাগে হাঁটে, খালি হাঁটতে পারে না, মানে উনি বিছানায় পড়ে থাকার ওনার এমন মারছে, ওনার একটা পা অনেক চিকন হয়ে যায়, একটা হাত অনেক চিকন হয়ে যায়, ও একটা হাতে একটা পায়ে অবশ থাকে, একটা হাত একটা পা অবশ থাকে। তো উনি ওই অবস্থায় আবার কারণ বাজারে যায়, যাইয়া কিছু টাকা ওই যে গ্রামের সমিতি আছে না, ব্র্যাক ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক, এরকম ব্যাংকের থেকে কিছু টাকা উঠাইয়া মানে আমার হাজবেন্ডে, উনি কারণ বাজারে ব্যবসা বোঝে, তো তো উনি তো আর এখন মাল টানাটানি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। তুমি উনি মাছওয়ালাদেরকে, সবজিওয়ালাদেরকে কিছু টাকা দেয়, মাছওয়ালারা সবজিওয়ালারা মাছ সবজি এগুলো বিক্রি করে ওনার আসল টাকা কিছু লাভ সহকার ওনারে দেয়। এখন এইভাবে সংসার চলে। তো এখন এইভাবে সংসার চলে এরকম। তা 2006-এ আমার বাচ্চা হয়, ছোট বাচ্চাটা। এইভাবে সংসার চলে, 2006-এ আমার ছোট বাচ্চাটা হয়। ছোট বাচ্চাটা হওয়ার পরে তো আমার হাজবেন্ড এত কষ্ট করে টাকা ইনকাম করে, আমার তো এত ভালো আর একটু নর্মাল বাসায় ভাড়া থাকি, এই কথা বইলা আমি এই বাসাটা ছাইরা আরেকটা বাসা নিছি নিয়া। ওই যে বললাম না, যে লোকটা মানে আমাদেরকে বিয়ে পড়াইছে বা আমার হাজবেন্ড বিয়ের সময় ছিল, ওই লোকটা তো ওই যে যে বাসায় মানে ছেলেরা ধইরা নিছিল ওই বাসায় যাতায়াত করতো, মানে আমি জানতাম না যাতায়াত করতে, পরে বুঝতে পারছি যে এই লোকটা হয়েছে, মানে আমি কই থাকি না থাকি ওদের কাছে যাই বইলা দেওয়ার লোক, পরে বুঝতে পারছি 2007-এ। তো আমি 2006 আমার বাচ্চা হইলে আমি আরেকটা বাসায় ভাড়া যায় বলি কি, আমি যদি একটা রুম সাবলেট ভাড়া দিতে পারতাম, ভাড়া দিতে পারলে আমার ভাড়াটা একটু কমে যেত। তো লোক বলে কি যে আমি আমার ওয়াইফরে নিয়ে এই বাসায় থাকবো। তাই আমি বলছি, আমি তো তখন জানি না উনি যে আসল শত্রু। তো ওই লোক ওই বাসায় ভাড়া নেয় আমাদের সাথে, একটা রুমের ভাড়া দেয়, একটা রুমের ভাড়া দেয়। পরে লোকটা বয়স্ক, কিন্তু লোকটার বউটা আছে না, বেশি বয়স্ক না। আমি বলি যে ভাই, আপনি মানে ও বাবির থেকে অনেক বড় না বয়সে? বলে কি, আরে দ্বিতীয় বউ, বড় বউ তো মারা গেছে, দ্বিতীয় বউ। পরে বলে কি যে আমার শালি থাকবে, শালি বেড়াইতে আসবে, এই কথা বলে ওনার শালিরে নিয়ে আসছে। তো উনি কথা বলে বরিশালের ভাষায়, কথা বলে পিরোজপুরের ভাষায়, কথা বলে ওনার ওয়াইফ কথা বলে উম, নোয়াখালীর ভাষায়। তো পিরোজপুর থেকে নোয়াখালী বিয়েই করতে পারে। তো উনি যে আপন শালি বইলা ওনার শালিরে আনছে, ওনার শালি কথা বলে হয়তো রংপুরের ভাষায়, মনে হয় রংপুরের ভাষায় কথা বলে, এরকম আর কি। তা আমি বলি কি যে এটা কি আপনার আপন বোন? হ্যাঁ আমার আপন বোন। তা আমি যে দুজনের কথা দুই রকম বুঝতে পারছি, এগুলো বুঝেই না। তা আমি বলি কি, আমার জানি কিরকম লাগতেছে, আমি বলি কি ওরা কি বউ নাকি শালি, মানে দুইবার তো ধাক্কা খাইছি। তা আমি ভাইটারে বলি কি, ভাইয়া আমি তো বাসাটা ছাইড়া দিব, আপনারও বাসা ছাইড়া দেন, আমি এই বাসা থাকবো না। হ্যাঁ আপনারও বাসা দেখেন, আমিও ছেড়ে দিব, এরকম করে থাকবো না। তিনজনের তিন রকম ভাষায় কথা বলে আমার সন্দেহ লাগছে। পরে বলে কি আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে আমি প্রতি বৃহস্পতিবার রাত্রে সালাতুত তাসবিহ নামাজ পড়ি, যে নামাজটা জীবনে একবার হলেও পড়তে হয়, প্রতি বৃহস্পতিবার রাত্রে পড়ি। তো ওই দিন বৃহস্পতিবার রাত্র ছিল, ওই দিন আমি সালাতুত তাসবিহ নামাজ পড়তে বসছি, বসার পর না আমার হাজবেন্ড তো মানে কেরেজ নিয়ে হাঁটে আর কি, একটু একটু সুস্থ হয়েছে। তো উনি, আমি নামাজ পড়তে বসছি, আমার হাজবেন্ডের ভাত দিছি, বাচ্চাদেরকে ভাত দিছি, টেবিলে ভাত খাইতেছে, আমি নামাজ পড়তাম। আমার নামাজের রুম ছিল আলাদা, ওই রুমে আমি নামাজ পড়তাম, ওই রুমে আমি ঘুমাইতাম। আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে ঘুমাইতো আর কি, আমি নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, ওই রুমে ঘুমাইতাম। আর আমার জীবনের সমস্যাগুলো আমি শুধু আল্লাহর কাছে বলতাম, কারোর কাছে বলতাম না, আল্লাহর কাছে বলতাম শুধু। আর কথা কথা এটা বলতাম যে আল্লাহ আমার ইজ্জত তুমি বাঁচিয়ে রেখো, আল্লাহ আমি বিপদে পড়লে তুমি বাঁচিয়ে রেখো, আমার কেউ নাই। তখন দরজা না দরজা নাড়তেছে, পরে দরজা নাড়তেছে, পরে আমার হাজবেন্ড
পড়তে পারে না। পরে আমার বড় ছেলে দরজা খুলে দিছে, খুলে দেওয়ার পরে দেখি পোশাক পরা মহিলা, পুলিশ, ছেলে পুলিশ পোশাক পরা। তখন ঘরে ঢুকছে। পরে আমি নামাজ পড়ে উঠছি, পুলিশ এসে আমাদেরকে গ্রেপ্তার করছে। মানে মেয়েগুলা না উল্টা পাল্টা কথা বলতেছে ওদের সাথে, মানে আমাদের নাকি কোনো ওই যেটা শালি, এটার নাকি আমরা হাত পা বাঁধছি, বান্ধা নাকি ওরে দিয়ে খারাপ কাজ করাইছি, ঘুমের ওষুধ খাওয়াইছি, অজ্ঞান করছি, কইরা ওরে দিয়ে খারাপ কাজ করাইছি জোরপূর্বক। তা আমি বলছি কি মিথ্যা কথা, ওদের তো দুলাভাই আছে, হাজবেন্ড আছে। কয় দুলাভাইকে দুইটা মেয়েই থাকে, মানে এখন ওই লোকটার কোনো লোক থাকে না, মেয়ে থাকে, এরকম বলতেছে। পরে আমার দুইটা বাচ্চা শুদ্ধ আমার হাজবেন্ডের থানায় নিয়ে যায়। ওই দুইটা মেয়েও যায় থানায়। যাই আমি এটা কান্না কইরা কইরা বলতেছে যে মেয়েরে নাকি আমরা হাত বাঁধছি, পা বাঁধছি, ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, খাওয়াইয়া ওই মেয়েটার দিয়া অনেক খারাপ কাজ করাই, তারপরে ঘরে আটকে রাখি। আচ্ছা, আমি এরকম কাজ করি, তো এরকম কাজের জন্য ওরা থানায় যাবে কেন? আমি যদি এরকম কাজ করতাম, তারা বাসা থেকে বের হইয়া, বা ওই এলাকার বাসাগুলা বিল্ডিং এর সাথে লাগানো, ওরা তো বারান্দাও যায়, তো ওরা তো ডাইকা মানুষের কাছে বলতে পারতো যে আমাদেরকে বাঁচান, এই মহিলা আমাদের খারাপ কাজ করে, এই কেসটা নিয়ে কি থানায় যাইতে হয় নাকি? তো থানায় গেছে, যাওয়ার পরে পরে ওসি আমার জিজ্ঞাসা করতেছে তুমি কি এই কাজ করছো? আমি বলে এই কাজ করলে আমাদের পাশে ভাড়াটি আছে, ওদেরকে বলতে পারতো, তারপর নিচে ছেলেদেরকে বলতে পারতো, আশেপাশে বলতে পারতো যে এই মহিলা আমাদেরকে যা খারাপ কাজ করে, সেটাকে থানায় আসতে হয়। মহল্লার মানুষকে বললেই তো মহল্লার মানুষ আমাদেরকে মারধর করতো বা আমাদের বিচার করতো, এটা না তো থানায় আসতে হয় না, যদিও এটা করি। তো এটা না থানায় আসছে, দেখেনি ঘটনাটা কতটুক সত্যি কতটুক মিথ্যা। আর আমার তো এখানে কেউ নাই, আমার আল্লাহ সাক্ষী, আমি এই কাজ করি নাই, এটা সম্ভব না আমার দেয়া। পরে মানে আমার ছোট বাচ্চাটা তো অনেক ছোট, 2006 হয়েছে, 2007-এ, 2006 ফেব্রুয়ারি মাসে, 2006 মানে আগস্টে আমার বাচ্চা হয়েছে। তো 2007 ফেব্রুয়ারি মাসে মানে পুলিশ আমার গ্রেপ্তার করছে। তো ছোট বাচ্চাটা তো বুকের দুধ ছাইরা মানে শক্ত খাবার শিখছে, বুকের দুধও খায়, শক্ত খাবারও খায়, শুধু বুকের দুধে তার পেট ভরে না। আমার থানায় নিচে নিয়ে যাওয়ার পরে ওইখানে রাত্রে রাখলো, রেখা কোর্টে চালান দিল। চালান দেওয়ার পরে পরে আমি বলতেছি যে আমি যদি এই মেয়েটারে খারাপই করতাম, মহল্লার মানুষের কাছে বিচার দিতে পারতো, থানায় আসতে হয় নাকি? এটা একদম মিথ্যা মামলা, এই সেগুলা বলতেছি। তারপরে আমার চালান করে দিছে। চালান করে দেওয়ার পরে মানে আমি কোর্টে উঠছি বাচ্চারে নিয়ে, কোর্টে আমি এক কথাই বলতেছি যে ওই মেয়েটারে যদি খারাপ কাজই করতো বা ঘুমের ওষুধ খাওয়াইতাম, তো ওই মেয়েটারে তো মহল্লার মানুষে আমাদেরকে বিচার করতো। তো এটা থানায় গিয়া যখন বলছি, তো মেয়েটারও মনে করেন ওই মেয়েগুলারও মানে কি জানি বলে, এটা ভবঘুরে পাঠাই দিছে, আমাদেরকে থানায় চালান করে দিছে, যে এটা আসলে একটা রহস্য হইতে পারে। এটা মেয়েটারে ভবঘুরে পাঠাই দিছে, আমাদেরকে থানায় থেকে কোর্টে চালান করেছে, কোর্টের থেকে জেলখানায় নিছে। তো যেদিন পুলিশ ঢুকছে ঘরে, দিন বৃহস্পতিবার ছিল, পরের দিন শুক্রবার, বাচ্চার খাবার নাই। তো জেলখানায়, ওইখানেও শুক্রবার, তো বাচ্চার খাবারের কোনো লিস্টই আসে নাই, জেলখানায় ডেকে আরে। তখন আমার ছোট বাচ্চাটা মানে বুকের দুধ খায়, বুকে আর কত দুধ পাবে, বাচ্চা খিদার ঠেলায় মানে বুকের দুধ চড়তেছে এরকম। এখন তো ওইখানে বুকে দেওয়ার দুধ বেড়ে না, রক্ত শুদ্ধ বের হইতেছে। আমার এত কষ্ট হয়েছে, এত কষ্ট যে বুক দিয়ে দুধ বের না, রক্ত বেরিতেছে। তারপরও বাচ্চার খিদা, আমি খাইতে দিয়ে রাখছি যে খা, কত খিদার জন্য কানবে না বাচ্চারা, পানি খাওয়াই খিদা লাগলে। পরের দিন রাত্রটাও এইভাবে গেল। পরে ভাত আছে না, জেলখানার ভাত মানে নরম করে মুখে দেয়, মুখে নিতে চায় না, তো সেরেলাক খাইতো, ভাত তো আর সেরেলাকের মতন এত মজা লাগে না, ওই বুক দিয়ে রক্ত বেরিয়েছে। আমি শুধু আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো, আমি যদি দোষী হয়ে থাকি আল্লাহ তুমি আমার এখান থেকে বের করো না, আর আমি যদি নির্দোষ হয়ে থাকি আল্লাহ তোমার কুদরতে তুমি আমার বের করবা।
ওইখানে বাচ্চাদের ডেকে আরে মানবাধিকার থেকে উকিল যায়। তো উকিলের কাছে সব বলছি, আমি বলছি যে আমি যদি মেয়েটারে জোরপূর্বক খারাপ কাজ করাইতাম তো মহল্লার মানুষ আমার মাইরা ফেলতো, এটা নিয়ে কি থানায় আসতে হয় নাকি? তো উকিল মহিলাটা বলছে কি, মহিলা যে ঠিকই তো। তো মহিলা বলে কি, দাঁড়াও আমি তোমার জন্য দেখি কি করতে পারি। পরে মহিলা আমার কোর্টে মানে মানে আমার হাজিরা দিবে, কোর্টে দিবে, আমি বলতে পারবো, এরকম একটা ব্যবস্থা করে দিছে। তো পরের দিন রাত্রে বলে কি, সুলতানা কে? সুলতানা। আমি বলি কি, আমি যে কালকে তোমার কোর্ট আছে জেলখানায়। আর জেলখানার কিছু কাহিনী, ওইখানে বাচ্চাদেরকে ডেকে আরে পাঠায়। ডেকে আরে পাঠাইলে জেলখানার মহিলাগুলা কিরকম জানেন? মহিলাগুলা জেল খাটতে খাটতে না হিংস্র হয়ে থাকে, ওদের ভিতরে কোনো মায়া থাকে না। একটা মানুষ আটকে রাখলে মানুষের মানে মানুষ, ভালো মানুষটা মনে কি সিংহের মতন গর্জন করে ওঠে। মহিলার জেল খাটা মহিলাগুলার দেখলেও ভয় লাগে। ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মহিলারা আছে, ওইখানে একটা ডে কেয়ার আছে। ডে কেয়ারে বাচ্চাগুলারে পাঠাইলে মানে সারাদিন ডে কেয়ারে কিছু পুরানো আসামি আছে, ওরা বাচ্চাগুলার দেখাশোনা করে। মানে পরে আমি মানবাধিকার উকিলটার বলি কি যে আমার বাচ্চা তো আমার ছাড়া থাকবে না, অত ছোট, আমার একটা কাজ করুন, আমার ডে কেয়ারে পাঠান, আমি ওইখানে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো। পরে ডে কেয়ারে আমি বাচ্চাদেরকে লেখাপড়া করাই, আর আমার বাচ্চাটা রাখি। আর অন্য মানুষের বাচ্চারা মানে হাগুমুতু করে না, মানে যারা বললাম না যে জেলখানার মহিলাগুলো হিংস্র থাকে, মানে বাচ্চাদেরকে হাগুমুতু করলে মারবে দেখে তাড়াতাড়ি আমি বাচ্চাদের হাগুমুতু পরিষ্কার করি, বাচ্চারা সুসাইড সবগুলা বাচ্চাদের যত্ন করি। পরে যেদিন আমার বলছে যে সুলতানাকে তোমার কালকে কোর্ট আছে, এমনি প্রথম প্রথম 3-4 বার আমারে সাধারণ কোর্টে নিছে। ওইখানে আমার কিছু জিজ্ঞাসা করে না, কোর্টে হাজিরা করে নিয়ে আসে। কিছু জিজ্ঞাসা করলে তো বলতে পারতাম, উকিল নাকি জিজ্ঞাসা করবে। তো ওই মানবাধিকার উকিলটা মানে উকিল পাঠাইছে, উকিল দাঁড়া করেছে। ওই আমার এক কথাই বলে, আমি যদি মেয়েটারে খারাপ কাজ করাইতাম তো তোমার মহল্লায় বিচার দিতে পারে, থানায় আসতে হয় নাকি? তো ওই কথাই আল্লাহর রহমতে আমার জামিন হবে। তো আমার যে জামিন হবে, আমার কাছে একটা টাকা নাই। তো এখানে তো জেলখানা থেকে অনেক মানুষ হাজিরা দিতে যায়। তো জেলখানার একটা আসামি 12-13 বছর ধরে জেল খাটে। ওই আসামি মানে জেলখানার আসামি গুলা যে সময় মানে হাজিরা দিতে আসে, সেই সময় ওরা বাহির থেকে সিগারেট কিনা নেয়, গুল কিনা নেয়, চুরি করে টাকা নিয়ে আসে। তো ওই লোকটা হয়তো মানে জেলখানায় গুল সিগারেট এগুলা খাবে, মানে তারা সময় কাটায়, মনে হয় যারা নিশা না করে তারাও করবে। ওইটা একটা জেলখানাটা একটা মসজিদের মতন, ওইখানে সবাই যারা অন্যায় ছাড়া জেল খাটে তারা খালি নামাজ রোজা করে আল্লাহরে ডাকে। কিছু মানুষ হিংস্র হয়ে যায়, কিছু মানুষ নামাজ রোজা করে। মাঝে মাঝে আমারও মানে হিংস্র ভাব এসে যেত। তো আমি মনে মনে বলতাম, আমি কি দোষী নাকি? আমি হিংস্র হবো না, আমি আল্লাহ যেভাবে মানুষকে পছন্দ করে আমি এইভাবেই থাকবো। তো মানবাধিকার উকিল যখন আমার মানে ইয়াতে কোর্টে উঠাইলে আমি ওই কথাটাই বললি যে আমি যদি মেয়েটারে জোর করে খারাপ কাজ করতাম, এটা তো থানায় আসতো না, এটা তো মহল্লায় বিচার হয়। বাড়িওয়ালারে বললেই তোমার মাইরা ফেলতো, আশেপাশের ভাড়াটিয়াদেরকে বললেও তোমার মাইরা ফেলতো, এটা নিয়ে কি থানায় আসতে হয় নাকি? তো আমার জামিন হবে। আমার বাচ্চাটার দিকে তাকাইছি, আমার জামিন হবে। আমি তায়াতুল কুরসি সূরা পড়তেছি, নামাজ পড়ি, ওই দিন আমার জামিন হবে। জামিনের একটা কাগজ কিনতে হয়, কাগজটার দাম মনে হয় 125 টাকা, যে এটার মধ্যে জজ সাহেব সই করবে। পুরানো আসামি দেখতে জল্লাদের মতন, ওই আসামিটা আমার দিকে তাকে ওই আসামির লুঙ্গির কুচের থেকে বের করে আমার 125 টাকা দিলে আমার উকিল যে কাগজটা কেনার পরে ওই কাগজটাতে আমার জামিনের সই হয়, কিন্তু আমার হাজবেন্ডের জামিনও না আমার হয়। পরে আমি জামিন থেকে জেল খেটে বের হই। ওয়েল, আমি আসবো আবার আপনার কাছে। জীবন কতটা আসলে ভয়ঙ্কর হতে পারে, জীবনের মোড় কতক্ষণ
থেকে কোথায় ঘুরে যেতে পারে সেটার বোধহয় একটা ধরন আপনারা আজকে দেখছেন, আপনারা শুনছেন, এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনি নিজেও জানেন না কালকে আপনি কোন প্রবলেমে পড়ে যেতে পারেন, কালকে আপনার সাথে কি ঘটতে যায়। তাই আমরা যখন যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় নিজেকে সেফ রাখা, নিজের পরিবারকে সেফ রাখার, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা প্রত্যেকের আমাদের উচিত বলে আমি মনে করি। যাই হোক, আজকের শোটা এখন 11টা 20 বেজে গেছে, আমার হাতে বেশি একটা সময় নাই, আমরা আসলে একটু ফাস্ট আগাতে হবে। মানে এরপরে কি হয়েছে আমাদের আমরা হয়তো দ্রুততার সাথেই শুনবো, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আজকে আমরা যে গল্পটা শুনছি, গল্পটা আসলে একটা মানুষের অনেক দিনের জীবনের গল্প। সেটা আসলে বলতে গেলে তো আসলে এই 2 ঘন্টায় স্বাভাবিকভাবে শেষ হবে না, কিন্তু অনুষ্ঠানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমার হাতে হয়তো আর ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় আমি তাকে দিতে পারবো। এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই অনুষ্ঠানটা আজকে দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এদের মধ্যে হয়তো আপনিও একজন যার কাছে তার জীবনের যে অভিজ্ঞতাটা আছে, যেটি আপনি রেডিওতে এসে বলতে চান, সেটি যদি আপনার মনে হয় আগামী শনিবার দিন আমার এই লাইভে এসে বলবেন, তাহলে এখনই রেজিস্ট্রেশন করেন। আজকে যিনি এসেছেন তার নাম সুলতানা। তিনি তার জীবনের ভালোবাসার এবং তার হারানোর, তার জীবন্ত সেই অভিজ্ঞতাটাই বলছেন। এখানে আসলে উনি নতুন করে বানিয়ে বলার কিছু নাই, এটা তার লাইফ, এবং তার লাইফে এখন কি অবস্থায় আছেন সেটাও আমরা শুনবো। আমরা কোনোভাবে তার লাইফে এই যে এত কষ্টের কথা শুনলাম, শোনার পরে যদি আমাদের মধ্যে মনে হয় যে হ্যাঁ, আমরা হয়তো তার পাশে এখন দাঁড়ানোর কোনো একটা স্কোপ আছে কিনা, কোনোভাবে আমরা তাকে সহায়তা করতে পারি কিনা, সেটাও জানবো। তবে সত্য সবসময় সত্য, এবং আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন, কোনো একটা সময় হয়তো আপনার সেই বিচারটা আসবে, এবং সেটা কিন্তু হলো শেষ অব্দি। তিনি আসলে একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলেন এবং সেই ট্র্যাপ থেকে তিনি কিন্তু মুক্ত হয়ে বেরিয়ে এলেন, আমরা যতটা শুনছিলাম তার কাছ থেকে। সো নেক্সট উইকে যদি আপনি গল্পটা বলতে চান আপনার আমাদের রেডিওতে এসে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RLS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 নাম্বার। আবারও বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন টাইপ করতে হবে। আপনি কি করেন, এসএমএসটা পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে ঝটপট করে। হ্যাঁ, চলো। সুলতান, আমরা না মানে শুনলাম আপনি জেলে ছিলেন, আপনার খুব বাজে কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। আমাদের হাতে খুব সময় অল্প, আর বোধহয় আমরা মিনিট 20-25-এর মতো আপনার কাছ থেকে শুনতে পারবো। এরপর আপনি জেল থেকে বের হয়ে গেলেন, তারপরে কি কি এই হলো, এরপর আমরা একটু দ্রুত সামনের দিকে আগাই। জেল থেকে বের হয়ে মানে আমার হাজবেন্ডেও আমি মনে করেন কিছু টাকা পয়সা ধার দেনা করে আমার হাজবেন্ডও আমি জেল থেকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসার পরে তো আমরা আবার মানে আমার হাজবেন্ড যে জেল খাটে, মনে করেন উনি তো একবার মাইর খেয়েছিল, তো ওনারে দোষী মনে করেন, ওনারে তো মনে করেন রিমান্ডে নেওয়া মারছে টারছে। উনি একবার অচল হয়ে গেছে, বুঝছেন, অচল হয়ে গেছে। উনি হাঁটা চলা করতে পারে না, অনেক কষ্ট ওনার, হাঁটা চলা করতে পারে না। তারপরে ও আমি পিছনে একটা কথা ভুলে গেছি, বিয়ের পরে পরে না আমার হাজবেন্ড যখন আমার সময় কাটতো না, তো আমি পার্লারে কাজ শিখতাম। তো উনি যখন জেল থেকে বের হয় তখন আমি তো পার্লার করতে পারি না, তখন আমি কিছু কার্ড বানাই যে আমি বাসায় গিয়ে মহিলাদেরকে মেসেজ ফেসিয়াল রিবন্ডিং বাসায় গিয়ে মানে কইরা দিই। পরে আমি মেসেজের লুকি পাইছি 2টা মহিলা ধানমন্ডির, না 2জন মহিলা, মানে মাসে সপ্তাহে 4 দিন মেসেজ করি, মাসে একবার ফেসিয়াল করি, তারপরে একবার পেডিকিউর মেডিকিউর করে মহিলার আমার থেকে যত্ন নেয়। 2জনে 10,000 10,000 20,000 টাকা দেয় মাস গেলে। তো এটা দিয়ে আমি কোন রকম চলি। চলার পরে 2011-তে আমি কার কাছে জানি শুনি যে বিভিন্ন জায়গায় বর্ডার হাট হয়েছে, ওইখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় একটু কম দামে। তো আমি কসবা বর্ডার হাট থেকে মানে ওই 2জন মহিলার কত মেসেজ করবে, মানে পার্লারে যায়, মানে কিছুদিন 2-4 বছর করছে, পরে একজন বাসা ছেড়ে চলে যায়, আর একজন যদি আমার করলে মাসের টাকাটা আসে না। পরে আমি বর্ডার হাট থেকে 3 পিস আনি, সাবান আনি, তারপরে চকলেট, কসমেটিক, শ্যাম্পু টেম্পু এগুলো আইনা বিক্রি করি।
ভালোই চলি, ভালো চলি মানে কিছু টাকা পয়সা মানে জমাইতে পারি, মানে হাজবেন্ডের যে চিকিৎসা করতে পারি না, মানে অল্প অল্প ওষুধ করি, মানে ওনার শুয়ে বসে থাকতে থাকতে ওনার সাথে সাথে ডায়াবেটিসও হয়ে যায়। ডায়াবেটিস হয়ে গেলে ওইখানে আমি একটা ইঞ্জেকশন ডায়ালিসিস, এটা 500 টাকা, তারপর ফ্লুক্লক্স ট্যাবলেট, মানে ওনার হাত পা পচন ধরে তো তখন, তো ফ্লুক্লক্স ট্যাবলেট ওইটা মনে করেন একটা 10 টাকা করে এক পাতা কিনে এগুলা ওষুধ পাতি খাওয়াইতে পারি, থাকতে পারি, চলতে পারি, সেরকম করে করে তো একটা মহিলা, ওই মহিলা বলে কি যে এইভাবে ভাড়া থাইকা পুষাইতে পারবা নাকি, এই সেই। তা আমি ও মহিলার মানে ওরা 200 দিন আর কি, তো মহিলা আমার বোন ডাকছে, বা আমার সাথে আমার হাজবেন্ডের ভাই ডাকছে, উনি অসুস্থ, আসা যাওয়া করে, ভাই ডাকছে, পাশাপাশি থাকে। ওই মহিলা মনে করেন উনি একটা জমিন বিক্রি করবে, জমিন বিক্রি করবে, তা আমি মা বাপের থেকে একটু মানে 1.5 শতাংশ জায়গা পাইছি আর কি, ওইটাতে আমি ঘর করতাম। তা আমি বলি কি যে মহিলা জমিন বিক্রি করবে, তো আমি কিছু টাকা পয়সা মানে গ্রামীণ ব্যাংক সমিতি থেকে উঠে, আর আমার বাড়িটা আছে না, বাড়িটা বন্ধক দিয়ে 2 লাখ টাকা, এই বন্ধক দিয়ে মহিলার বলি কি, মহিলার জায়গা হয়েছে যে দক্ষিণখানে, বলে কি তোমার অনেক কম টাকা দিব, তুমি আস্তে আস্তে টাকা দিয়ে দিও। পরে আমি মহিলারে 3,70,000 টাকার মতন ম্যানেজ করে দিতে পারি সমিতি থেকে, আমার বাড়ি বন্ধক দেয়া। তো মহিলা মানে এরকম ভাবে আসতো আমার বাসায়, মনে হয়তো কি একটা হুজুর, মানে খুব পর্দা করে আসতো। তো একদিন হঠাৎ করে কি কাজে জানে মহিলার বাসা যায়, যায় দেখি কি মহিলা ওইরকম হুজুর না, মানে ছোট জামা পরা, 2টা বাচ্চা, মানে ওনার ঘরে অনেক ফার্নিচার, ছোট ছোট মানে অনেক সাজগোজ করা। তো আমি বলি কি আল্লাহ, এই হুজুর মহিলা এরকম কেন, এত লিপস্টিক মিপস্টিক দেয় এরকম। পরে আমি বলি কি যে আপা ইয়ে করছে, আপনার যে আমি টাকা টুকা দিচ্ছি বুঝছেন, আমার জায়গা দিলে তাড়াতাড়ি জায়গা দিয়েন এসে, মানে এগুলা বলছি। বলার পরে আমি আমার হাজবেন্ডে বলি কি যে মহিলা তো কষ্টে নাই, মহিলা তো আসলে অনেক ভালোভাবেই আছে, কষ্টে নাই। এই মহিলা এরকম হুজুর সাইজা সাইজা এত ভালো দেখলাম, মহিলারা হঠাৎ করে জানি কিরকম চেহারা, এই অনেক ভালোই। হ্যাঁ, উনি তো হুজুর না, উনি আসলে একজন পাঙ্কু। ওনার 2টা ছেলে বড় বড়, উনি তো বোরখা ছাড়া বের হয় না, মানে উনি অনেক বোরখা টোরখা পয়লা বের হয় কেন, জাগা বেচবে জাগা বেচবে, এগুলা বইলা বইলা না অনেক মানুষের থেকে টাকা নেয়, এটা হচ্ছে ওনার ব্যবসা। পরে আমি না ওনারে টাকার জন্য জমিন দেওয়ার জন্য খুব টাকা দিয়ে, হয়তো জমিন দেন নাহলে আমার টাকা বিক্রি করে দেন, উনি বাসা ছেড়া চলে যায়। ওনার ফোন নাম্বার টাম্বারও আমার কাছে আসে, ফোন করে দিবে দিবে বলে, কিন্তু টাকা টোকা আর দেয় না। ওই যে আমি বাড়িটা বন্ধক দিয়ে দিছি, আমি আর ওনারে পাইও না, ওনার থেকে আর টাকাও নিতে পারি না। পরে আমার হাজবেন্ড তো শোয়ার থেকে উঠতে পারে না, অসুস্থ। মানে আমি বিয়ে করার 5 বছর পর্যন্ত আমি ভালোভাবে সংসার করছি, এই পর্যন্ত তারে ধইরা আমি আঁকড়ে বাইচা রইছি। আমার হাজবেন্ডের নাম হয়েছে জীবন। তো উনি এখন আপাতত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওনার 2টা কিডনি ড্যামেজ, উনি চোখে দেখে না, উনি বিছানায় পড়ে থাকে। করোনার সময় আমি অনেক কষ্ট করে কিভাবে জানি আমি খাই, কিভাবে দেনা দেই, কিভাবে চলি, উপরওয়ালা জানে বুঝছেন। আমি বাসা ভাড়া দিতে পারে না, বাসা ভাড়া দিলে খাইতে পারে না, খাইতে পারলে বাসা ভাড়া দিতে পারে না, হয়তো কোনো বাসায় 2 মাস থাকি ভাড়া দিতে পারে না, তারাই দেয়, আমার একটা বাসা নেই। এরকম করে করে করোনার সময়টা আমার কাছে, আর মহিলার উপায় না, আমি টাকা টাকা নিতে পারি না। আমার হাজবেন্ডের হাত পা পয়সা গেছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, মানে ওনার শরীর তো পচা। ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওনার ডাইন পায়ের বুড়ো আঙ্গুলের সাথে আঙ্গুলের অর্ধেকটা পয়সা যায়, পচতে পচতে আমি ডাক্তারও দেখাইতে পারি না। আমার হাজবেন্ড এখন মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, এখন এই অবস্থা আছি আর কি আমি। আর করোনা আসছে পরে তো আমি পেট ভরে ভাত খাই না, কই থেকে খাইবো। এখন আমি পেট ভরে খাইতে গেলে আর খাইতে পারি না, মনে হয় কি আমার পেটের নাড়ি টাড়ি সব শুকিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের আজকের এপিসোডটি। আমি আসলে এটা ভালোবাসার গল্প বলবো নাকি জীবনের ভয়ঙ্কর এক সত্য অভিজ্ঞতার কথা বলবো, কি বলা উচিত? যারা আজকের এপিসোডটা দেখছেন, এদের মধ্যে কেউ স্টুডেন্ট, কেউ প্রবাসী, কেউ পেশাজীবী মানুষ, কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, ইন্টারনেটের মাধ্যমে আমাদের লাইভটা আজকে দেখছেন। তো
এই যে মানুষটি যিনি আসলে জীবনের এই পর্যায়ে এসেছেন এবং তিনি আজকে তার স্টোরিটা বললেন, সে স্টোরির মধ্যে ম্যাক্সিমাম জায়গায় আমার কাছে মনে হয়েছে আহ, ভালোবাসার চাইতে আমাদের কাছে মানবিকতার জায়গাটাকে আমি উল্লেখ করতে চাই, যে আমরা আসলে সুযোগ সন্ধানী মানুষের মুখোশ দেখছি চারপাশে। এই শহরে যে শহরে বসে গল্পটা শেয়ার হচ্ছে, সেই শহরে অনেক সুযোগ সন্ধানী মানুষ হয়তো আপনার আশেপাশেও আছে। হয়তো আপনি নিজেও জানেন না যে এই যে যেমনটা বলছিলেন, শেষ মুহূর্তে তিনি এতটাই অসহায় যে তখনও তার বিভিন্ন জায়গা থেকে লোন করে একটু থাকার জায়গার ব্যবস্থা যদি করা যায়, এরকম ভাব করে আহ, একজন মানুষ তিনিও অসহায়ের বেশ ধরে তার কাছ থেকে টাকা ধার নেন বা জমি বিক্রি করবেন এরকম কথা বলে তার থেকে টাকা নেন। তো সেও তার সাথে চিট করে। তো বিষয়টা হচ্ছে যে অভাবে স্বভাব নষ্ট হয় মানুষের, আমরা শুনেছি। তবে কারো কারো স্বভাব অভাবে নয়, স্বভাবের কারণেই স্বভাব নষ্ট হয়। তো সেই প্রেক্ষাপট থেকে আজকের যে শোটা আমরা যে গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি, একটা মানুষ, একটা মা, একটা নারী, যেভাবেই বলি না কেন, তিনি তার জীবনের শুরু থেকে একেবারে সেই কিশোর বেলা থেকেই তার জীবনে কষ্ট দুঃখ এসেছে। এবং আপনারা খুব অবাক হবেন যে এই ভদ্রমহিলাটি যে পরিবার থেকে এসেছেন, সেই পরিবারের যিনি কর্তা, অর্থাৎ এই ভদ্রমহিলার যে বাবা, তিনি কিন্তু একজন সরকারি কর্মচারী ছিলেন, অর্থাৎ গভর্নমেন্ট জব করতেন। তাদের একটি ভালো পরিবার আছে। এবং এই ভদ্রমহিলা যে স্কুলে পড়েছেন, সে স্কুলের নামটা একটু চলেন আমরা শুনি, তাহলে হয়তো আরো রিয়েলাইজ করতে পারবেন যে মানে আজকে আমি যেখানে আছি সেখান থেকে হয়তো 10 বছর পরে হয়তো বা অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। কেউ বলে দিতে পারে না 1 বছরের মধ্যেও সেটা হতে পারে। আচ্ছা, সুলতান, আপনি আমাকে জাস্ট একটা কথা বলেন তো, আপনি তো পড়াশোনা করেছেন, এসএসসি আর পড়া শেষ করতে পারেন নাই, আপনি কোন স্কুলে পড়েছেন? মতিঝিল আইডিয়াল স্কুলে। আমার আব্বা সরকারি জব করতো, আমরা মতিঝিল জিবি কলোনিতে ছিলাম। মতিঝিল আইডিয়াল এই স্কুলের নাম আমার মনে হয় এই মুহূর্তে যারা লাইভ দেখেছেন এদের কাউকে নতুন করে বলার কিছু নাই। এবং স্কুলটিতে ভালো শিক্ষার্থীরা পড়ে, আহ, এবং একজন সরকারি কর্মকর্তা, তিনি তার মেয়েকে সে স্কুলে যখন ভর্তি করেছেন, তার যে স্বপ্ন ছিল সেই জায়গা থেকে আজকে যখন আপনি কথা বলছি, তখন একটি মহিলা, একটি নারী, একটি মা, তিনি তার অসহায়ত্বের কথাটা এভাবে প্রকাশ করছেন যে তিনি শেষ কবে পেট ভরে ভাত খেয়েছেন তিনি বলতে পারছেন না। আমার ছোট ছেলেটা নিয়ে যখন আমি জেলে যাই, আমার ছোট ছেলেটা অনেক ভয় পাইতো। তারপর আমার ছোট ছেলেটা মানে ওই ভয়ে ভয়ে 9 বছর পর্যন্ত কথা বলতে পারেনি। এখনো ও কিছু দেখলে অনেক ভয় পায়।